প্রকৃত অর্থে চিঠি বলতে আমরা যেটা বুঝি হাতে লেখা চিঠি, একটু আগে আপনাদের হাতে লেখা চিঠির ঠিকানাও জানালাম। সেই হাতে লেখা চিঠি দিয়ে শুরু করা যাক। আজকে প্রথমেই চিঠি পাঠিয়েছেন রীতা ঘোষ, ফ্ল্যাট 8-এ 15 মেফেয়ার রোড, বালিগঞ্জ, কলকাতা 700019। অফিস ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সেরে মৌরি খেতে খেতে কাজের জায়গায় ফিরছি। আমাদের আগে একজন লোক এক বালতি উচ্ছিষ্ট নিয়ে চলেছে, ইঁটো পাত পরিষ্কার করে যা ছিল বাইরে ফেলবার জন্য। সেখানে সারমেয় কুল অপেক্ষারত। বাইরে পথে নেমে দেখি সেখানে নানান বয়সী ভিক্ষুক ছেলে মেয়ে খালি পাত্র হাতে দাঁড়িয়ে। কড়া রোদে ধুলোয় ধূসর অস্নাত দেহে, রুক্ষ এলোমেলো চুলে, ছিন্ন বাসনে। বালতি হাতে লোকটি তাদের পাশ কাটিয়ে হনহন করে এগিয়ে গেল একেবারে নর্দমার ধারে। উপুর করে ঢেলে দিল এক বালতি উচ্ছিষ্ট ভাত। সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত সারমেয় দল তার উপর ঝাঁপিয়ে পড়ল। পেছনে দাঁড়িয়ে খালি ভিক্ষাপাত্র হাতে ক্ষুধিত ভিখারি শিশুগুলি সেদিকে লুব্ধ নয়নে চেয়ে রইল। কুকুরের দলের ভোজন শেষ হতে এক ভিখারি শিশু বলে উঠল, দিদি রে, সবই তো খেয়ে নিল। পিছনে স্তম্ভিত দাঁড়িয়ে আমি তখন। এমন দৃশ্যের আজ আমায় সাক্ষী থাকতে হলো। আমার চোখের জল যেন ঝরে পড়তে না পেরে চোখের কোণায় স্তম্ভিত হয়ে রইল। পরদিন খেতে যাবার সময় সঙ্গে কিছু অর্থ নিলাম। ওই শিশুগুলিকে দেব। অন্ন দিতে না পারলেও অন্ন জোগাড়ে সাহায্যটুকু তো হবে। কিন্তু না, সময়ের আগুপিছু হওয়ার কারণে তাদের আর দেখা পাইনি। এরপর জীবনের কত চলার পথে কত দৃশ্য দেখলাম, কত ধ্বনি প্রতিধ্বনি, কত বৈচিত্র্যের, সুখ দুঃখে ভরা। বদলে গেল দেশ বিদেশের পথ, কিন্তু সেদিনের ওই দৃশ্য, ওই কচিকণ্ঠের হতাশ আক্ষেপ আমার পিছু ছাড়েনি আজও। সেদিন সেই ক্ষুধিত লুব্ধ শিশুটির নর্দমার ধারে পড়ে থাকা অন্নটুকুর যেন বড় দরকার ছিল গো। সেটুকুও শেষ দেখে বলেছিল, দিদি রে, সব তো খেয়ে নিল। রীতা ঘোষ, মেফেয়ার রোড, বালিগঞ্জ, কলকাতা 700019 থেকে। পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। জীবনে পথ চলতে চলতে ভালো খারাপ মিলিয়ে কত না বৈচিত্র্যময় অভিজ্ঞতার সাক্ষী আমাদের হতেই হয়। তার মধ্যে একটি তোমাকে শোনাই। অনেকদিন আগে গ্রীষ্মের এক দুপুর বাইক নিয়ে ঝাড়গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। পথে মাঝে মাঝেই বড় কোনো গাছ দেখলে একটু শীতলতার পরশ নিয়ে আবার চলা শুরু করছি। এভাবেই এলাম খেমাশুলি স্টেশনের কাছে, যেখানে মুম্বাই রোড ও জামশেদপুর গামী রেল লাইন একদম কাছাকাছি। আর ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ পিচ রাস্তা টপকে রেল লাইনের দিকে ছুটে যাচ্ছেন। আর একটু হলে হয়তো আমার বাইকে ধাক্কা লাগতো। যাই হোক, কিছু বুঝবার আগেই দেখছি একটি মালগাড়ি ছুটে আসছে, তীব্র হর্ন দিতে দিতে চলে আসছে। আর বৃদ্ধ মানুষটি লাইনের সামনে দাঁড়িয়ে আছেন, যেন গাড়িটির অপেক্ষাতেই উনি ছিলেন।
আমিও আর দেরি না করে মুহূর্তের মধ্যেই কিছু একটা হয়তো ঘটতে পারে এই ভেবে ছুটে গিয়ে বৃদ্ধ মানুষটির হাত ধরে আমার দিকে টেনে নিলাম, আর সঙ্গে সঙ্গে মালগাড়িটি তীব্র হর্ন দিতে দিতে যেন কান ঘেঁষে বেরিয়ে গেল। আমি কিছু বলার আগেই বৃদ্ধের প্রশ্ন, তুমি তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো বাঁচতে চাই না। ওর মুখে শুনলাম উনি একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক। ওর স্ত্রী বিয়োগ হয়েছে বছর 2 হলো। এক ছেলে, তিনিও শিক্ষক। স্ত্রী মারা যাওয়ার পরে বাড়ি এবং সামান্য একটু জায়গা ছিল তা ছেলের নামেই করে দিয়েছেন, কিন্তু ওর পেনশনের টাকাটাও ছেলে নিতে চায়। ওটা নিয়েই আজ সকাল থেকে অশান্তি এবং ছেলে বাবাকে বাড়ি থেকে চলে যেতে বলে। উনি বললেন, সারা জীবন মানুষ গড়ার কারিগর হয়ে কাজ করে গেলাম, আর নিজের বাড়ির ছাদ যে কবে ফুটো হয়ে গিয়ে কুশিক্ষার কালো অন্ধকারে ঢেকে গিয়েছে আমি বুঝতে পারলাম না। এটাই বোধহয় আমার জীবনের বড় ব্যর্থতা। যাই হোক, ওনাকে লোকাল থানাতে নিয়ে গিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া এবং ওনার ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আমি চলার পথে পা বাড়ালাম। পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, ডেবরা, পশ্চিম মেদিনীপুর। সৌম্যকান্তি দে, এসসি দেব গার্ডেন লেন, কোন্নগর, হুগলি থেকে এক বিরল অভিজ্ঞতার কাহিনী শোনাচ্ছেন। লিখেছেন, চলেছি রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পে। যাবার পথে ধোত্রেকে পিছনে ফেলে, মানে সেই যে ধোত্রে, ভীষণ জায়গা, বাঘের গুহা, আরো কত কি বলে গাড়ি ওই দাঁড় করাতেই দিল না যাদবজি। ফেরার পথে সেই ধোত্রের পাশেই গাড়ি খারাপ হয়ে গেল। সামনে পিছনে 3 কিলোমিটারের মধ্যে আর কোনো জনপথ নেই। একটি চলতি গাড়ি পেয়ে যাদব ও ধীরেনকে পাঠিয়ে দিলাম শিলিগুড়ি বাকি ব্যবস্থা করতে। এবার আমি কি করি? সন্ধ্যা হয়ে আসছে, বাঁ পাশে গভীর খাদ, ডান দিকে জঙ্গল, সামনে দূরে দার্জিলিং শহর। নিরুপায় হয়ে সেই বাঘের গুহা ধোত্রেতে গিয়ে পৌঁছলাম। 15-20 ঘর বসতি নিয়ে 2-1টি দোকান। সামনে চায়ের দোকানে গিয়ে বসলাম। কাহা সে আয়া সাব? প্রশ্ন করল দোকানদার। তারপর একে একে সব শুনে নিয়ে বলে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি এখানে থাকুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। একটু পরেই 2 যুবককে ডেকে এনে গাড়ি পাহারা দিতে পাঠিয়ে দিলেন। দোকানদারের নাম দীপক লামা। বউ রেখা ও 2 সন্তান নিয়ে তার সংসার। ভীষণ ভীষণ শীত। একটি বড় উনুনের পাশে সকলে বসে, পাশে একটি চেয়ারে আমিও বসে। সকলের অত্যন্ত আন্তরিক আচরণ, অথচ আমি অজানা আশঙ্কায় ভয়ে কাঁপছি। অনেক কথা হচ্ছে, হাসি মজাও হচ্ছে। সন্ধ্যার পরেই সব নিঝুম। দোকানের ঝাঁপ বন্ধ করে দিল। পরম যত্নে আমার হাতে রুটি সবজির থালা তুলে দিল। খাওয়া শেষ হতেই দীপক বলে, চলিয়ে সাপ। চমকে উঠেছি। কোথায়? রাত্রে শোবেন তো? ভয়ে প্রাণ হাতে করে ওর পিছনে চলেছি। পাশেই একটি কাঠের ছোট ঘর,
খাট ও সুন্দর বিছানা, অবাক হওয়ার পালা। মনে হাজারো প্রশ্ন। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সাবজি উঠিয়ে, সুবা হো গিয়া। ধর্মর করে উঠে বসেছি। ভয়ে ভয়ে মুখ শুকিয়ে গেছে। পরক্ষণেই ব্যাপারটা বুঝতে পেরে দরজা খুলে দিলাম। নমস্তে বলে 1 কাপ চা ও 2টি বিস্কুট নিয়ে হাসি মুখে রেখা। তার সেই স্নিগ্ধ মূর্তি দেখে অন্তর কানায় কানায় ভরে উঠল। ইউনিট থেকে লোকজন এসে গেছে। আমি যখন বাসে উঠলাম, থমথমে মুখে সকলেই আমায় বিদায় জানালো। আজও ভুলতে পারিনি সেই অকৃত্রিম বন্ধু দীপক ও তার পরিবারকে। সৌম্যকান্তি দে, SC দেব গার্ডেন লেন, ডাকঘর কোন্নগর, হুগলি থেকে পাঠিয়েছেন তাঁরই। এবারে চন্দন আচার্য, গ্রাম ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া। এখান থেকে আপনার চিঠি লিখছেন, চলার পথ বড়ই অদ্ভুত। এই চলার পথে কেউ ভালোবাসতে শেখায়, কেউ চালাকির ফাঁদে ফেলে মানুষের প্রতি মানুষকে অবিশ্বাসী করে তোলে। আবার এমনও হয়েছে এই চলার পথেই মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। আজ থেকে কয়েক বছর আগের কথা। 7 সকালে লালগোলা প্যাসেঞ্জারে চেপে চলেছি কলকাতার উদ্দেশ্যে। উপলক্ষ এক নিকট আত্মীয়া বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। আমার পকেটে থাকা মোবাইল বারবার বেজে উঠছে, আর ওপার থেকে বারবার ভেসে আসছে একই কণ্ঠস্বর, আর 1 বোতল রক্তের প্রয়োজন। আমি এপার থেকে বললাম, আমি 2টো রক্তের কার্ড নিয়ে যাচ্ছি, অসুবিধা হবে না। ফোনের ওপারের আতঙ্কিত কণ্ঠস্বর কাঁপা কাঁপা গলায় বলল, কোনো লাভ হবে না রে দাদা, ব্লাড ব্যাংকে রক্ত নেই, ডোনার জোগাড় করতে না পারলে হবে না। আমি বললাম, ও নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করা তো খুব কঠিন। তবে আমি তাকে সাহস দেওয়ার জন্য বললাম, চিন্তা করিস না, আমি চেষ্টা করে দেখছি। ফোনটা রাখতেই আমার কপালে চিন্তার ভাঁজ আরো দৃঢ় হয়ে উঠল, কারণ আমি জানি এটা আমার সামর্থ্যের বাইরে। বারবার ফোন আসছে আর আমি আশ্বস্ত করে চলেছি, আর ফোনের ওপার থেকে সেই আতঙ্কিত কণ্ঠস্বর বারবার আমাকে বলছে, আজ অপারেশনটা না হলে মাকে আর বাঁচানো যাবে না রে দাদা। পাশের সিটে বসা যাত্রীর একটা হাত আমার ডান পায়ের থাইকে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে একটা বিনম্র কণ্ঠস্বর, দাদা আমার ও নেগেটিভ গ্রুপের রক্ত, যদি আপনার অসুবিধা না থাকে তাহলে আমি দিতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে হাতটা চেপে ধরলাম। যুবক ছেলেটি বিনম্রভাবে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল। আমি তাকে নিয়ে হাসপাতালে গেলাম। রক্ত দিয়ে সে কিছুক্ষণ পর বেরিয়ে এলো। জানতে পারলাম ও একজন পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে যাওয়ার ট্রেন ধরতে এখন সে হাওড়া স্টেশনে যাবে। আমি তাকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে ট্রেন ছাড়ার আগে পর্যন্ত অপেক্ষা করলাম। নানান আলাপচারিতায় এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম আমি আর হাসান দুজনে। আজ হাসান আমাকে শিখিয়ে দিল যে মানুষ হয়ে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। চন্দন আচার্য, গ্রাম ডাকঘর দেবগ্রাম, জেলা নদিয়া। চন্দনবাবুর অভ্রদীপ ঘোড়ই, ভোগপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। চলার পথে আমার একটা জবরদস্ত অভিজ্ঞতা আছে। প্রতিদিনের মতো সেদিনও বিএসের মাঠ থেকে ফুটবল খেলে ফিরছি, তো 1/2 কিলোমিটার হেঁটে আমার বাড়ি। তখন সন্ধ্যে 7টার মতো একটা টোটো আমার গা ঘেঁষে দাঁড়ালো। একজন বেঁটে খাঁটো মাঝবয়সী লোক নেমে আমাকে বলল, এই যে ভালো ছেলে, আমার বন্ধু হবে। প্রথমটা ওই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এই কার খপ্পরে পড়লাম রে ভাই। সে আবারও বলতে শুরু করলো, জানো
একটা ভালো ছেলে খুঁজে বেড়াচ্ছে যে আমার বন্ধু হবে, গল্প করবে, আনন্দ অনুষ্ঠানে বাড়িতে নিমন্ত্রণ করবে, আদর করে খাওয়াবে। আমি জিজ্ঞেস করলাম, তো আমি ভালো ছেলে বুঝলেন কি করে? সে উত্তর দিল, ওই টোটোলাই তো বলে দিল। তারপর আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফোন নম্বর দেওয়া নেওয়া করে বিদায় নিল। বাড়িতে এসে আমি তো ব্যাগটা মাকে দিতেই মা অবাক, বললেন, অপরিচিত কারোর থেকে এরকম জিনিস নিতে আছে? ব্যাগে দেখা গেল মা তারার ভারী কাঁসার মূর্তি, ধূপের প্যাকেট, দেশলাই, ছাড়ানো নারকেল ও হলুদ রঙের একটা নতুন টি শার্ট। মা পরিচিত মহলে খোঁজ খবর নিতে লাগলেন। কিছুটা হদিশ পাওয়া গেল 3 দিন পর লোকটি আমার বাড়িতে এসে মায়ের কাছে আমার সঙ্গে বন্ধুত্বের দাবি পেশ করল। মা বুঝিয়ে সুজিয়ে তারা মায়ের মূর্তিটি নিয়ে বাকি সব ফেরত দিলেন। খোঁজ নিয়ে মা জেনেছিলেন সম্ভ্রান্ত বাড়ির এই মানুষটির মস্তিষ্কের কিছু অস্বাভাবিকতার জন্য বাড়ির অন্যরা ওকে খুব একটা পাত্তা দেয় না, ফলে ও আরো একলা হয়ে পড়ে। সেই জন্য বন্ধু খুঁজে বেড়ায়। লোকটিকে তারপরে আর রাস্তায় দেখতে পাইনি। কেমন আছে কে জানে। অভ্রদীপ ঘড়ই, ভোগপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর। তনিমা সিনহা, ধনিয়াপাড়া, ব্যারাকপুর। জন্মের প্রথম আলো দেখার মুহূর্ত থেকে যে পথ চলার শুরু, সে চলার পথে দুটি পাশে, পিছনে সামনে, মননে অবিরাম ঘটে চলেছে সুখ দুঃখ, হাসি কান্না, ওঠা পড়া, দেনা পাওনা, জন্ম মৃত্যুর বৈচিত্র্যময় সমারোহ। চলার পথে এর মধ্যেই গড়ে ওঠে জীবনের গল্প। সে গল্পরা মন কুঠুরিতে ঘুমিয়ে থাকে। একটু টোকা দাও, ও মা দিব্যি তাজা। এই দেখো না, চলার পথের কথায় পিছিয়ে গেলাম 60-এর দশকের শেষে। আমাদের পল্লী থেকে হাই স্কুলের পথটা ছিল বেশ দীর্ঘ। দলে দলে মেয়েরা হেঁটে স্কুলে যেতাম। পিচ ঢালা রাস্তার দুপাশে পড়ত ইস্পাত নগরীর বাংলো বাড়িগুলি। তারই একটিতে থাকতেন এক অশীতিপর ইংরেজ দম্পতি। স্বাধীনতার পরেও তারা নিজ ভূমে ফেরেননি। আমাদের স্কুলে যাওয়ার সময় প্রতিদিন বাগান ঘেরা বারান্দায় বেতের চেয়ারে বসে থাকতেন ধবধবে ফর্সা মেম এবং সাহেব দাদু দিদা। সামনে ছোট টেবিলে থাকতো টিপট, পেয়ালা। মুখে বলি রেখার মাকড়সা জালের মধ্যে উঁকি দিত খুশি ভরপুর দুজোড়া চোখ। স্থূলকায়া গাউন পরা দিদা যেন বুড়ি মেম পুতুলটি। শত তাড়া সত্ত্বেও কয়েক সেকেন্ডে থেমে চলত উভয় পক্ষের হাসি বিনিময় আর হাত নাড়া। ওনারা একটানা বলেই যেতেন, গড ব্লেস ইউ ডিয়ার, গড ব্লেস ইউ ডিয়ার। স্কুলের পথে সে ছিল আমাদের নিত্যদিনের অভ্যাস। হঠাৎই একদিন দেখি ওনাদের বাংলোর সামনে অনেক মানুষের ভিড়। কাঁচের গাড়িতে ফুল সাজানো কাঠের বাক্সে দিদা। আমরা বাকরুদ্ধ হয়ে কাঁদছি। সাহেব দাদু মোমবাতি হাতে শান্ত ধীর পায়ে এসে প্রার্থনা করলেন। তারপরই ঘুরে দাঁড়িয়ে আমাদের বললেন, গড ব্লেস ইউ ডিয়ার। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ওই চরম দুঃখের দিনেও সৌজন্যবোধ দেখে। তারপর যে কদিন ওই পথে চলেছি, সেই শূন্য বারান্দা যেন বলতো, জীবনের চলার পথে মানুষকে আনন্দ, বন্ধুত্ব, শুভেচ্ছা, হাসিটুকু দিতে হিসেব করো না ডিয়ার। মে গড ব্লেস ইউ। তনিমা সিনহা, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন এই কাহিনী। হাতে তো হার একদম বেশি সময় নেই। ছোট্ট একটি চিঠি পড়ার চেষ্টা করি। স্বপন কুমার দাস, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ঘটনাটি প্রায় 60 বছর আগের। বনোয়ারিবাদ রাজবাড়ি মাঠে সেমিফাইনাল খেলতে আমরা 3 বন্ধু আজ এখানে হায়ারে গিয়েছি।
মাঠের পাশে রাধাচূড়া গাছের নিচে হলুদ শাড়ি পরে এক রাধাচূড়া বেশি তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে ঠিক করলাম এর জন্যই আজ সেরা খেলা দেখাবো। প্র্যাকটিসের সময় ওই দিকেই কসরত দেখাচ্ছিলাম। শুনলাম ওরা বলা বলি করছে, এই সাবিত্রী, ওই লম্বা ফর্সা ছেলেটা ভালো খেলে, দাদার বন্ধু, ও কিন্তু তোকেই দেখছে। আমরা 3 গোলে জিতলাম, 3টে গোলই আমার করা। ম্যাচ শেষে তারা আমাদের শরবত মিষ্টি দিয়ে আপ্যায়ন করলো। সাবিত্রী নতমুখে ফিস ফিস করে বলে গেল, ফাইনালে অবশ্যই আসবেন। আকাশের দিকে তাকিয়ে উদাসভাবে বললাম, একজনের জন্য আসতেই হবে। বিকেলের অস্তগামী সূর্যের মতো লজ্জামাখা লাল মুখে সে বলল, মিথ্যে কথা। বললাম, পুজোর পরে ফাইনাল, সে 1 মাস বাকি। ট্রেন ধরার জন্য এরপর চলে এলাম। 1 মাস বাদে ফাইনাল খেলতে এসেছি। সাবিত্রীকে দেখতে পাচ্ছি না। খেলায় মন না দিতে পারলেও জয়সূচক গোলটি আমিই করলাম। সেরার পুরস্কার একজন মহিলা দিলেন। তার চোখে জল। ট্রফিটার গায়ে দেখে সাবিত্রীর ছবি। সাপের কামড়ে বিজয়ের দিনে মা দুর্গার সঙ্গে সাবিত্রীরও বিসর্জন হয়ে যায়। সুদীর্ঘ জীবনে চলার পথে আর কখনোই ওই মাঠে খেলা তো দূর, ওই গ্রামেই তারপর যায়নি। অসংখ্য নক্ষত্র স্বরূপ পুরস্কারের মাঝে সন্ধ্যা তারার মতো আমার দেওয়াল আলমারিতে জল করছে সাবিত্রী স্মৃতি পুরস্কার। স্বপন কুমার দাস, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে।